ধরুন দুজন মানুষ, রহিম আর করিম, দুজনেই খুব সৎ, খুব পরিশ্রমী, প্রতিদিন ৮-১০ ঘন্টা কাজ করে। কিন্তু ৩০ বছর পর গিয়ে দেখা গেল রহিম তখনও তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর করিমের সম্পদ যেন নিজে থেকেই ফুলে ফেপে উঠছে। একবার ভাবুন তো, যদি শুধু কঠোর পরিশ্রমী সাফল্যের আসল চাবিকাঠি হতো, তাহলে তো রহিম আর করিমের জীবনের গল্পটা একই রকম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তা তো হয়নি। তার মানে পর্দার আড়ালে এমন কিছু একটা কাজ করছে যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এর পিছনে লুকিয়ে আছে এক অদৃশ্য নকশা, যা আমাদের সবার জীবনকে নিয়ন্ত্রণ করছে। এই রহস্য সমাধানের জন্য আমাদের প্রথম সূত্রটা হলো টাকার আসল প্রকৃতি বোঝা। আমরা প্রতিদিন যে টাকা ব্যবহার করি সেটা আসলে কি, কিভাবে এটা তৈরি হয়, এটা যদি আমরা না বুঝি তাহলে এই গোলকধাঁধা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আমরা অনেকেই কি ভাবি জানেন, যে ব্যাংক আমাদের জমানো টাকাটাই অন্য কাউকে ঋণ হিসেবে দেয়। কিন্তু সত্যিটা হলো, যখন কেউ ব্যাংকে ঋণের জন্য আবেদন করে, ব্যাংক তখন কার্যত শূন্য থেকে নতুন টাকা তৈরি করে। প্রথমে আবেদন করা হয়, তারপর ব্যাংক ডিজিটালভাবে নতুন টাকা তৈরি করে, সেই ঋণের টাকাটা গ্রহীতাকে দেওয়া হয়, আর তার ওপর সুদ চাওয়া হয়। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? আসল টাকাটা তৈরি হলেও ওই যে সুদ, ওটা কিন্তু সিস্টেমে কখনোই তৈরি করা হয় না। এখানেই আমাদের অর্থ আর কারেন্সি, এই দুটোর পার্থক্যটা বুঝতে হবে। ভাবুন তো, সোনা হলো আসল অর্থ, যার একটা নিজস্ব মূল্য আছে, আর আমাদের পকেটে যে কাগজের নোট বা অ্যাকাউন্টে যে ডিজিটাল সংখ্যাটা দেখি, সেটা হলো কারেন্সি, মানে অর্থ দেওয়ার একটা প্রতিশ্রুতি মাত্র। আর এই কারেন্সি সিস্টেমে ঢোকে ঋণ হিসেবে। এর মানেটা কি দাঁড়ালো? যেহেতু সিস্টেমে আসল টাকার চেয়ে ঋণের পরিমাণটা সবসময় বেশি, কারণ সুদটা তো তৈরি হয়নি, তাই গাণিতিকভাবেই এটা নিশ্চিত যে সবাই একসাথে তাদের ঋণ শোধ করতে পারবে না। সহজ কথায় বললে, এই খেলায় জেতার জন্য কাউকে না কাউকে হারতেই হবে। দারিদ্র্য কোনো দুর্ঘটনা নয়, এটা এই সিস্টেমের ডিজাইনেরই একটা অংশ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সূত্রে। এমন কিছু অদৃশ্য শক্তি আছে যা আমাদের কঠোর পরিশ্রম আর জমানো টাকার মূল্য প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে। ব্যাপারটা অনেকটা এমন যে কেউ আমাদের অজান্তেই পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, আর আমরা টেরও পাচ্ছি না। ১৯৭১ সাল, বিশ্ব অর্থনীতির জন্য এটা ছিল একটা ভূমিকম্পের মতো। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ডলারের সাথে সোনার সম্পর্ক ছিন্ন করে দেন, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড নামে পরিচিত ছিল। এর ফলে কি হলো? পুরো বিশ্বের অর্থনীতিটাই একটা ঋণভিত্তিক ভাসমান কারেন্সি সিস্টেমে পরিণত হল, যার পেছনে কোনো বাস্তব ভিত্তি রইল না। আমরা মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি? জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। কিন্তু এর আসল অর্থ হল আমাদের টাকার শক্তি বা কেনার ক্ষমতা কমে যাওয়া। ধরুন, আজকে ১০০ টাকায় আপনি যা কিনতে পারছেন, ১ বছর পর হয়তো তা আর পারবেন না। আপনার টাকা কিন্তু কমেনি, কমে গেছে তার জোর। এই চার্টটার দিকে একটু ভালো করে দেখুন। একদিকে হয়তো বেতন বাড়ছে, কিন্তু অন্যদিকে জীবনযাত্রার খরচ বাড়ছে তার থেকেও অনেক দ্রুত গতিতে। এর ফলাফল কি? আমরা আসলে একটা অদৃশ্য ট্রেডমিলে দৌড়াচ্ছি। যতই জোরে দৌড়াই না কেন, আমরা হয় এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, অথবা আরও পিছিয়ে পড়ছি। এতক্ষণে আমরা যে সূত্রগুলো পেলাম, সেগুলোকে একসাথে করলে একটা পরিষ্কার ছবি দেখতে পাওয়া যায়। আমরা আসলে একটা দ্বিস্তরীয় বা 2 টিয়ার সিস্টেমে বাস করি। অনেকটা এমন যে একদল মানুষ লিফটে চড়ে তরতর করে ওপরে উঠছে, আর অন্য দলকে সারা জীবন ধরে সিঁড়ি ভাঙতে হচ্ছে। এই টেবিলটা দেখুন। একদিকে আছে উপার্জনকারী, মানে যারা টাকা রোজগারের জন্য নিজেদের সময় আর শ্রম বিক্রি করে, তাদের আয় সীমিত। অন্যদিকে আছে মালিক, যারা জমি, ব্যবসা বা স্টকের মতো নানা রকম অ্যাসেট বা সম্পদের মালিক। তাদের সম্পদ সময়ের সাথে সাথে বাড়তে থাকে। মুদ্রাস্ফীতি একদিকে উপার্জনকারের জমানো টাকা কেড়ে নেয়, আর অন্যদিকে মালিকের সম্পদের দাম আরও বাড়িয়ে দেয়। সুতরাং আসল সত্যিটা হলো, এই সিস্টেমটা পরিশ্রমের পূজারী নয়, বরং সম্পদের পূজারী। এটা কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করার জন্য বানানো হয়নি, এটা বানানো হয়েছে মালিকানাকে পুরস্কৃত করার জন্য। এটাই হলো আমাদের গল্পের রহিম আর করিমের জীবনের ২ রকম পরিণতির পেছনের কারণ। কিন্তু প্রশ্ন হল, কি সেই অদৃশ্য শিকল যা বেশিরভাগ মানুষকে উপার্জনকারী বা কর্মী শ্রেণীতেই আটকে রাখে? কেন তারা মালিক হতে পারে না? চলুন সেই নিয়ন্ত্রণের কাঠামোটা একটু খতিয়ে দেখি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কি শেখায় বলুন তো? সময় মতো চলতে, নির্দেশ মানতে, আর একটা ভালো চাকরি খুঁজে নিতে, অর্থাৎ একজন ভালো কর্মচারী হওয়ার প্রশিক্ষণ দেয়। কিন্তু কিভাবে টাকা কাজ করে, কিভাবে সম্পদ তৈরি করতে হয়, বা কিভাবে একজন ভালো মালিক বা উদ্যোক্তা হওয়া যায়, সেই শিক্ষাটা কিন্তু দেওয়া হয় না। আমাদের সব সময় শেখানো হয় যে লোন বা ঋণ হলো উন্নতির সিঁড়ি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঋণ হলো একটা ফাঁদ, যা দেখতে সিঁড়ির মতো। স্টুডেন্ট লোন, ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন, এগুলো আমাদের সম্পদ তৈরি করে না,
বরং আমাদের একটা অদৃশ্য দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। একবার ভাবুন তো, বিশ্বের প্রায় ৮০% পরিবারেই ঋণের বোঝায় জর্জরিত। একজন ঋণগ্রস্ত মানুষ কিন্তু অনেক বেশি অনুমানযোগ্য। তাকে নিয়ন্ত্রণ করাও সহজ, কারণ তার স্বপ্ন বা স্বাধীনতার চেয়ে ঋণের কিস্তি শোধ করার চিন্তাটাই তার কাছে বড় হয়ে দাঁড়ায়। তো এখন সময় এসেছে সব সূত্রগুলোকে এক জায়গায় করে পুরো ছবিটা দেখার, সেই খাঁচাটা দেখার যা এতদিন হয়তো আমাদের চোখে পড়েনি। এই যে কাঠামোগত ফাঁদ, এর 4টে মূল স্তম্ভ আছে। 1. টাকা তৈরি হয় ঋণ হিসেবে, যা শুরুতেই একটা ঘাটতি তৈরি করে। 2. মুদ্রাস্ফীতি একদম নীরবে আমাদের শ্রম আর সঞ্চয়ের মূল্য চুরি করে নেয়। 3. সম্পদের মালিকানা গুটি কয়েক মানুষের হাতেই সীমাবদ্ধ থাকে। আর 4. এই পুরো সিস্টেমটা সম্পর্কে সাধারণ মানুষকে অন্ধকারে রাখা হয়। এই সবকিছু বোঝার পর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে তা হল নিজের আর্থিক দুর্দশার জন্য নিজেকে দোষারোপ করাটা বন্ধ হয়ে যায়। তখন সিস্টেমকে প্রশ্ন করতে ইচ্ছে করে। তখন বোঝা যায় সমস্যাটা যোগ্যতার অভাব নয়, বরং যে খেলার মাঠে খেলা হচ্ছে সেই মাঠটাই আসলে অসমতল। আপনি খাঁচাটা দেখতে শুরু করেন। এই বিশ্লেষণটা কিন্তু হতাশ হওয়ার জন্য নয়, বরং সচেতন হওয়ার জন্য। কারণ যখন কেউ খাঁচাটা দেখতে পায় তখনই তো সেটা ভাঙার কথা ভাবতে পারে। আসল প্রশ্নটা হলো, এখন যেহেতু এই কাঠামোটা চোখে পড়ছে, এরপর কি করণীয়?